ডক্টর ইউনূস তো জামাতকে বেশ গুরুত্ব দেয় এবং আমার ধারণা উনি জামাতকে হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান। তো এখন এই লোকটা খুবই নিম্ন মানের একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ, এটা আমি বলবো। এই সরকারের যদি আয়ু আর 3 সপ্তাহ হয়, তাকে আর 3 সপ্তাহ জেলে থাকতে হবে। আনিস আপনি কি আলমগীর, নিশ্চিত এই সরকারের আয়ু 3 সপ্তাহ? আপনি নিশ্চিত? আমি নিশ্চিত, আমি নিশ্চিত আচ্ছা, ইলেকশনের পরে সরকার থাকতে পারবে না এবং এই সরকারের বিদায় হবে খুব বেজ্জতি রকম ভাবে, একজন বেজ্জতির সঙ্গে বিদায় নিবে। দেখেন, এটা কথা বলে রাখলাম। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা কথা বলতে চাই, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন ওয়াশিংটন পোস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত 1 ডিসেম্বর, অর্থাৎ 2025-এর 1 ডিসেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাসে বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে একটা ঘরোয়া বৈঠকে একজন মার্কিন ডিপ্লোম্যাটের আলোচনা হয় অনানুষ্ঠানিক ভাবে। সেখানে তারা বাংলাদেশে জামাতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং ইঙ্গিত দিয়েছে তারাই ক্ষমতা আসুক এবং তাদের সঙ্গে কাজ করতে চায়। এই রিপোর্টটি ওয়াশিংটন পোস্ট পাবলিশ করেছে, তাদের হাতে অডিও রেকর্ড রয়েছে। বাদ বাকি নিশ্চয়ই আপনি জানেন। আমরা তো জানি যে আমাদের যে কোনো নির্বাচনে বহিঃশক্তি, সেটি ভারত হোক, যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং ফলাফল অনেক কিছুই তাদের উপরে নির্ভর করে। আপনার মন্তব্য তাদের এই রিপোর্টটি নিয়ে ওয়াশিংটন পোস্টের? দেখেন, এটা আমার কাছে এটার মধ্যে আমি মানে খুব বিশাল কিছু দেখি না। দেখি না এই কারণে, সবসময় আমি দেখেছি এই ধরনের মানে পশ্চিমা দেশগুলো, তাদের কূটনৈতিক একটা ভাষা আছে। সবার সঙ্গেই তারা সম্পর্ক রাখতে চায়, যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা একটা যোগাযোগ করতে চায়। এখন এই জন্য এখানে একটু গুরুত্ব পাচ্ছে এই কারণে যে তারা কিন্তু জামাতকে একসময় তাদের নিষিদ্ধ রাজনৈতিক দলের মতোই তারা ভাবতো আর কি, যেটা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, ইসলামপন্থী, জঙ্গি, এরকম একটা প্রচারণা তাদের মধ্যে ছিল জামাত সম্পর্কে। এবং এটা, শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যা দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। তো সেই জায়গাটা তার একটা চেঞ্জ আনছে। এই চেঞ্জ আনার পেছনে আমার আমার কেন যেন মনে হয় ডক্টর ভূমিকা থাকতে পারে। ডক্টর ইউনূস তো জামাতকে বেশ গুরুত্ব দেয় এবং আমার ধারণা উনি জামাতকে হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান। আমি ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড দেখি এবং বিভিন্ন সময় আগে এবং পরে বিভিন্ন কথাবার্তা থেকে সব মিলিয়ে আমার অবজারভেশন হলো ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে একটা জিনিস খুবই অপছন্দ করেন, সেটা হলো উত্তরাধিকার। উনি উত্তরাধিকার রাজনীতি বিষয়টা অপছন্দ করেন এবং উনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন যাতে উত্তরাধিকারের রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। তো সেক্ষেত্রে বিকল্প কি? বিকল্প হলো একমাত্র জামাত। তো সেক্ষেত্রে জামাতের বিভিন্ন কিছু আমেরিকানদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ইউনূস সাহেব একটা ভূমিকা থাকতে পারে। এটা হলো আমার অবজারভেশন এবং সেই কারণে হয়তো যোগাযোগটা হচ্ছে এবং আমেরিকা মানে আপনার জামাতের ব্যাপারে এখন আগ্রহী হতে পারে এই কারণে যে যেহেতু এই মুহূর্তে ভোটের মাঠে রাজনৈতিক দলই মাত্র দুইটা এখন, একটা হলো বিএনপি আর একটা হলো জামাত ইসলাম। অন্য যারা তারা মোটামুটি দুধ ভাত, তারা তো মানে সঙ্গে সঙ্গে ঘুরে ছাগলের 3 নাম্বার 4 নাম্বার বাচ্চার মতো। তো এই দুটার মধ্যে আপনাকে তো দুই দিকেই আপনার যোগাযোগ রাখতে হবে। যদি আপনার এর সঙ্গে না রাখেন তাহলে আরেকটার সঙ্গে দেখেন হয় কি, রাজনীতিতে না কিছু কিছু স্পেকুলেশন কাজ করে। সাধারণ মানুষ কিন্তু অনেক সময় স্পেকুলেশন দ্বারা প্রভাবিত হয়। এটা আমি তো মনে করি জামাতও ছড়াতে পারে। জামাত যদি সাধারণ মানুষের কাছে বলতে পারে, বোঝাতে পারে, মানুষের মধ্যে একটা ধারণা দিতে পারে যে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, তাহলে কিন্তু তাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হয়তো পজিটিভ একটা চিন্তা কাজ করতে পারে। তারা হয়তো ভাববে যে না, তাহলে এই দলটা তো একদম বিচ্ছিন্ন কোনো দল না, এদের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো, এদের সঙ্গে আমেরিকান গভর্নমেন্ট পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভালো, তো আমরা তাহলে জামাতকে নিয়ে বিকল্প হিসেবে চিন্তা করতে পারি। এই ধরনের চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটা জামাতের একটা উদ্যোগ হতে পারে, জামাতের দিক থেকে হতে পারে। কাজেই এটা সব মিলিয়ে এক ধরনের জামাতের রাজনীতির ক্ষেত্রে একটা একটা সামান্য হলেও আমি মনে করি এক্সট্রা একটা মাইলেজ যোগ করবে, এটাই। বাট এটা নিয়ে আমি মনে না, করি না যে খুব চিন্তিত হওয়ার কিছু আছে। না, সেটা যদি জামাত প্রচার করতে চাইতো, তারা তারা প্রচারণা করতো, সেটা অবশ্যই আপনার কথা ঠিক আছে। যেরকম একটি শো অফ করতে পারলে অবশ্যই তারা বেনিফিট হবে কোনো না কোনো ভাবে। কিন্তু এটা তো একটা ঘরোয়া বৈঠকে আহ মার্কিন ডিপ্লোম্যাটের মুখ থেকে বেরিয়েছে। সেই জায়গা থেকে কি আমরা ধরে নেবো যে না, এটি অন্যভাবে আসতে পারে, নাকি আসলে এই সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের এই ধরনের এজেন্ডা রয়েছে? এবং এজেন্ডা যদি থেকেই থাকে, তাহলে এদিকে ভারতের একটি সমর্থন বিএনপির প্রতি, যুক্তরাষ্ট্র কাজ করবে
জামাতকে নিয়ে, যদি সত্যিই তার মনোভাব এমনটি হয়, এদিকে আবার চীন রয়েছে, চীনের সাথে এক ধরনের সখ্যতা গড়ে তুলছে জামাত, এনসিপি সহ, এবং সরকারের একটু অংশ। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে কিনা? ব্যাটেল গ্রাউন্ড কেমন হবে এটা আমি জানি না। বাংলাদেশে বিভিন্ন মনে করেন চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মূলত এই তিনটাই আপনার এখানে আলোচনার বিষয়। এই তিনটা মাঝখান দিয়ে দেশে পাকিস্তান আছে, বাংলাদেশ, হ্যাঁ, রাশিয়া, মাঝখান দিয়ে পাকিস্তান আছে, পাকিস্তান তাদের সাথে জায়গা থেকে। পাকিস্তান এখানে এখানে ফ্যাক্টর না। এখানে পাকিস্তানের ব্যাপারে অন্যরা হয়তো আগ্রহী হতে, পাকিস্তানকে ভাই নিজে একটা অস্ট্রল দেশ বলে লাভ আছে ভাই, ওই দেশের কথা বলে লাভ নেই। রাশিয়ার এখানে একটু ভূমিকা রাখছে বলে আমার ধারণা, রাশিয়ার একটা ভূমিকা আছে। তো এই দেশগুলো বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টেড হতেই পারে, কিন্তু সেই ইন্টারেস্টে মরণপণ কোনো ব্যাপার তাই মনে করি না। এদের মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস হতে পারে ইন্ডিয়া, এটা আমার ধারণা। ইন্ডিয়া বেশ সিরিয়াস, কিন্তু ইন্ডিয়ার কি ভূমিকা হবে এটা আমার কাছে ক্লিয়ার না। এই ইন্ডিয়া জামাতকে চাইতে পারে, কারণ ইন্ডিয়ার অন্য একটা হিসাবও আছে। হিসাব হলো এরকম যে বাংলাদেশে যদি একটা জামাতের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, দেখেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বলে একটা ব্যাপার আছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সবচেয়ে খারাপ করতেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে মানে বিজেপি কিন্তু তার মানে কিছুই করতে, তার পা রাখার জায়গা নেই। তো যদি এখানে যদি একটা ইসলাম পন্থী একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন বিজেপি কিন্তু এটাকে একটা অজুহাত হিসেবে নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একটা আলোচনা আনতে পারে এবং ভোটের বাজার এটাকে কার্যকর করতে পারে। তারা বলতে পারে যে আমাদের পাশের দেশেই একটা ধর্মভিত্তিক দল আছে, এখন আমরা যদি এখানে একটা হিন্দু ধর্ম ভিত্তিক দলের মানে আপনার শাসন কায়েম করতে না পারি, তাহলে আমাদের নিরাপত্তার হুমকি, এই সমস্ত বলে টলে তারা হয়তো এই আওয়াজ দিতে পারে। সেক্ষেত্রে আসলে হয় কি জানেন, এই সমস্ত কূটনৈতিক বিষয়গুলি না, এরা এত মানে আপনার এই সমস্ত ভূ রাজনৈতিক ব্যাপারে তারা এত বেশি মানে স্বার্থ এখানে জড়িত থাকে যে তারা নানা রকম কাজ করতে পারে। অনেকে মনে করে, এরকম অনেকে এখানে বাজারে প্রচলিত আছে যে ভারত বোধহয় বিএনপি কে সাপোর্ট করতেছে। আমার কিন্তু এটা মনে হয় না যে ভারত বিএনপি কে সাপোর্ট করবে। ভারত করলে জামাতকেই করবে, জামাতকে সাপোর্ট করলে ভারতের লাভ, এটা আমার ধারণা। আর কি মুখে অনেক কিছু বলবে, মুখে বলবে না মুখ না আমরা এটা চাই না, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা এগুলি বলবে মুখে আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ভারতের এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা মোটেই ধর্ম নিরপেক্ষ কোনো দল নয়। তারা গণতান্ত্রিক দল কিনা আমি জানি না, তারা ধর্ম নিরপেক্ষ দল নয় যেটা আমি বুঝি, তারা একটা সাম্প্রদায়িক দল। একটা সাম্প্রদায়িক দলের জন্য সবসময় তার পার্শ্ববর্তী দেশে বিপরীত সাম্প্রদায়িক দল থাকাটা তার জন্য লাভজনক। সেই হিসেবে তারাও হয়তো মানে আপনার জামাতকে চাইতে পারে। কিন্তু একটা কথা কি, ভারত চাইলো, যুক্তরাষ্ট্র চাইলো, চীন চাইলো, এই সবাই চাইলেই কি এই দেশের মানুষও চাইবে? আলটিমেটলি আমি মনে করি দেশের মানুষ কি চায় সেটা গুরুত্বপূর্ণ। আপনি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটা দলকে নামিয়ে দিতে পারেন, ক্ষমতাসীন একটা দলকে নামিয়ে দিতে পারেন, অথবা ক্ষমতায় থাকা একটা দলকে দীর্ঘদিন স্বৈরাচারী শাসন চালাতে সাহায্য করতে পারেন, কিন্তু ভোটের বাজারে মানুষের ভোটকে আপনি দেওয়াতে পারবেন? এটা আমি ভাই মনে করি না, এটা আমি আমার একটা